আপনি একদম শুরুতে, আমরা শেষের দিকে এগিয়ে আসি, আপনি একদম শুরুতে বলেছিলেন খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে হবে, তার কারণ কিন্তু আমার দর্শক, তাদের কাছে আমরা দায়বদ্ধ। অবশ্যই এই প্রতিবেদন তারা দেখবেন, তারা কেউ বিশ্বাস করবেন এবং কেউ হয়তো আশায় বুক বাঁধবেন, কেউ আশঙ্কা করবেন, কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের কথা বলতে হবে। আপনি বলেন জয় শুধু সময়ের অপেক্ষা। আমি ডেমোগ্রাফি ওয়াইজ একটু জিজ্ঞেস করি, এখানে বিজেপির তো একটা প্রভাব রয়েছে, এসসি কমিউনিটির মধ্যে একটা প্রভাব রয়েছে, এসটি কমিউনিটির মধ্যে সামান্য হলেও প্রভাব রয়েছে, এবং যারা, আমি যদি এই ভেদাভেদে বিশ্বাসী নই, কিন্তু তথাকথিতভাবে যারা বর্ণহিন্দু, একদম জেনারেল কাস্ট, তাদের মধ্যে একটা প্রভাব রয়েছে। সংখ্যালঘুদের মধ্যে, মুসলিমদের মধ্যে একটা প্রভাব রয়েছে তৃণমূল কংগ্রেসের। আপনারা ঠিক কোন অঙ্কে বলছেন? ভোট তো একটা অঙ্ক, বিজ্ঞান, কীভাবে জিতবেন, কোন দায়িত্বে, কোন অঙ্কের জায়গা থেকে বলছেন? আজকে আমরা আছি পান্ডুয়াতে। পান্ডুয়ায় বিভিন্ন জায়গায় ঘুরছি, পান্ডুয়ার মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি পান্ডুয়া কী ভাবছে, পান্ডুয়া কাকে চাইছে, পান্ডুয়া কাকে চাইছে না। পান্ডুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র হুগলি জেলার, এবং একসময় সেটা সিপিআইএমের দুর্ভেদ্য ঘাঁটি ছিল বলাই যায়, কারণ 1972 সাল ছাড়া সিপিআইএম এখানে 1972-এ সেই কুখ্যাত রিগিংয়ের ভোট ছাড়া সিপিআইএম এখানে কখনো হারেনি। 2021 সালে কিন্তু 18.54% ভোট পেয়েছে সিপিআইএম এখানে, কিন্তু অবশ্যই হেরে গিয়েছে। এবারে কি হতে চলেছে আমরা বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব। অনেকে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না, অনেকে ভয় পাচ্ছেন, স্বাভাবিক কারণে ফোনের কথা বলতে ভয় পাচ্ছেন। তবুও আমরা মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব তারা কি চাইছেন। বিভিন্ন জায়গায় পান্ডুয়ার ঘুরছি, এবং এখানকার আরও বিভিন্ন অংশ, এখানকার সিপিআইএমের দুবারের এমএলএ আমজাদ হোসেনের সঙ্গেও কথা বলবো, বোঝার চেষ্টা করব পান্ডুয়া কি বলছে। কাজ বলছে আপনি মৃত্যু, তাহলে আমি কি করব? মৃত? এখানে সরে আসুন, এগিয়ে আসুন। বলছে মৃত্যু, তাহলে আমি কি করে মৃত্যু? আমি বলছি আমার নামই ওই বাসন্তী নায়ক। বলছে না, আপনাকে বলা হয়েছে আপনি মৃত, মানে রেকর্ডেড রয়েছে? হ্যাঁ মৃত্যু। কোন পঞ্চায়েত? এই পঞ্চায়েত জামগ্রাম। তাই? হ্যাঁ জামগ্রাম পঞ্চায়েতে। আচ্ছা, আমি গেলাম, কাগজ দেখালাম, বলছে আপনি তো মৃত্যু। আমি কে বললো? আমি চামি গো। বলছে না, আমি আমার স্বামীর মৃত্যু, হয়তো আমি মৃত্যু নয়। বলে যাও তোমার কাগজটা নিচে, তোমার পাঠিয়েছে কে? আমি কেন, আমাদের এখানে জীবিত মানুষকে মৃত, এ তো রবীন্দ্রনাথের জীবিত মৃত গল্পের কথা আমার মনে পড়ে যাচ্ছে। ওনাকে কি মরিয়া প্রমাণ করতে হবে? উনি মরেন নাই। আপনার নাম কি? আমার নাম বাসন্তী নায়ক। বাসন্তী নায়ক। আমি এখানকার পঞ্চায়েতের আধিকারিকরা যদি দেখেন বা সদস্য যদি দেখেন, উনি কিন্তু সশরীরে বেঁচে আছেন, রক্ত মাংসের মানুষ, একদম সশরীরে বেঁচে আছেন, পরিচয়পত্র রয়েছে। আপনি তো টোটো চালান? হ্যাঁ, আপনার টোটোতেই এলাম। হ্যাঁ, একটু কথা বলি। আমি একজন, মানে আমি এখানে আপনাদের সঙ্গে তো কথা বলতেই এসেছি। সত্যি করে বলুন তো, শীতকালটা পেরিয়ে গেলেই তো ভোট। হ্যাঁ হ্যাঁ, তো কি মনে হচ্ছে এবারে ভোট সিপিএম, বিজেপি না তৃণমূল, কি হতে পারে, কে জিততে পারে এখানে? আশা করি যেহেতু আমাদের এখানে পশ্চিমবাংলার ভিতরে আমাদের পান্ডাতে আমাদের আমজাদরাই জিতবে আশা করি আমাদের, কারণ আমরা দাদাকে বহুত ভালোবাসি, সব কিছু বিপদ আপদে আমাদের সাপোর্টার করে। এই পানীয় জলের ছিল না, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে। তারপরে তো আমাদের কারেন্টের ছিল না, সে ব্যবস্থা করে দিয়েছে। ইন্দিরা বাসনের ঘর বাসন ছিল না, অনেকে গরিব মানুষের খারাপ পেয়েছে। দাদা আমাদেরকে বহুত হেল্প করে, আমাদের দাদা বহুত আমাদের সামনে পিছনে সবসময় আগে পিছনে আমাদের আছে। আমরা একটা স্টেশন বাজারেতে আমরা থাকি, দাদা আমাদের বিপদ আপদে সবসময় ডাকে, আর আমার দাদার পাশে সবসময় থাকি আমরা। না ঠিক আছে, কিন্তু তৃণমূলও তো অনেক কাজ করেছে আপনাদের জন্য। না, অতটা আমাদের সেমন সাপোর্টার করেনি কেউ আমাদের, কারণ গরিব মানুষ তো, আমরা দিনে না দিন খাই। আমাদের স্টেশনের গাড়ি চালাই, আমরা রিক্সাওয়ালা, আগে রিক্সা চালাতাম, এখন এই টোটো দাদা এমনিতে সাপোর্টার সবসময় করে আগা গোড়াতে মানুষ সঙ্গে। হ্যাঁ থাকে, সবসময় থাকে আমাদের। যখনই খোঁজ করবো, দিনে নেই, দুপুর নেই, রাত নেই, আমাদের পাশে গিয়ে দাঁড়া। তাই হ্যাঁ, আমাদের স্টেশন বাজারে কিছু ঘেরাও হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো দাদার জন্য কিছু হয়নি। তো সব ঘেরাওগুলো সব হওয়ার কথা ছিল। ঘেরাও মানে পাঁচিল দিয়ে লোকজন যাওয়া আসার জন্য, আচ্ছা, সেগুলো সব দাদা সব বন্ধ করে দিয়েছে আমাদের দাদা। আচ্ছা, আর বহুত আমাদেরকে শ্রদ্ধা করে, বহুত ভালোবাসে, আমরা দাদাকে আশেপাশে সবসময় থাকে। বিজেপি না তৃণমূল, এখানে শক্তিশালী বেশি? এখানে এখন তৃণমূলের শক্তিশালী তো বেশি। তৃণমূল, বিজেপির কেমন হওয়া? বিজেপির মোটামুটি সেটা বলতে পারছেন সঠিকভাবে। তাই হ্যাঁ, সিপিএমকে দেখা যায়। হ্যাঁ, সিপিএমকে আমাদের সবসময় পাবেন আশেপাশে। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমার এখানে। এই পান্ডুয়া বিধানসভারই বাসিন্দা? পান্ডুয়ায় কি হতে পারে বলে মনে করেন বিধানসভা ভোটে? পরিস্থিতি তৃণমূল হারবে এটুকুনি আমি নিশ্চিত।
তবে বিজেপির যে হাওয়াটা, যে ট্রেনটা ছিল, সেটাও এই মুহূর্তে এসআইআরের প্রভাব পড়ে অনেক মানুষ বীতশ্রদ্ধ। মানুষকে এই এত ছোটাছুটি করানো, তৃণমূল হারবে নিশ্চিত, আপনি এ কথা কেন বলছেন? এত পালে হাওয়া তৃণমূলের পক্ষে। পালে হাওয়া থাকলেও তৃণমূল যেটা করছিল, এখন তৃণমূলের সাংগঠনিকভাবে মানে মানুষকে ভয় দেখানো বা এই জায়গাটা থেকে মানুষ অনেক বিচক্ষণ হয়ে গেছে। মানে ভয় দেখিয়ে দমিয়ে আর মানুষকে রাখা যাচ্ছে না। কি হবে মনে হয় পান্ডুয়াতে এবার? পান্ডুয়া দিদি আসবে, আবার কি আসবে? দিদি এমসি 100%। আচ্ছা, বিজেপির এখানে অবস্থা কেমন? বিজেপির কোনো অস্তিত্বই নেই তো, কোনো বিজেপির নেতা দেখাই যায় না এখানে, কোনো আজে কাজেও আসে না তারা। আচ্ছা, কোনো কিছু মদতের দরকার পড়লো তাদের খুঁজেই পাওয়া যায় না, কোথায় কে আছে বিজেপি? সিপিএম? সিপিএমের ওই একই দশা, একই দশা, 100%, কিচ্ছু নেই। একমাত্র তৃণমূল। হ্যাঁ অবশ্যই, আজে কাজে দরকারে কোনো কিছুতে ছুটে গেলে কোনো ওরাই সঙ্গীকার, ওটা খালি সাথে পাওয়া যায়। এত দুর্নীতি হচ্ছে, এত কিছু, তবুও মানুষ তবুও কেন? দুর্নীতি হচ্ছে, দেখুন দুর্নীতির বিচার করানো বলে তো আমরা তো আম মানুষের মধ্যে সেটুকুন ক্ষমতা নেই, কিন্তু এটুকুন জানি যে আমাদের রাজ্য সরকার আমাদের কাছে যা দিচ্ছে এটার মধ্যে 100%, মানে আমরা যেটুকুন। রাজ্য সরকারের কোন কাজে আপনারা খুশি বেশি? রাজ্য সরকারের প্রত্যেকটা কাজেই খুশি, প্রত্যেকটা কাজ। কোন কাজটা না, আমার মেয়ে যেমন স্কুলে পড়ে তার স্কলারশিপ, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, কোনো জিনিসের নেই, খাদ্য সাথী, আমার সব কিছু রাজ্য সরকার। মাস্টারমশাই দিদিমণি তাদের যে চাকরি চলে যাচ্ছে সেই বিষয়ে কি বলবেন? দেখুন যারা চাকরি চলে যাচ্ছে যাদের, তারা এমন কী করে, আমি তো একটা মানে সামান্য একটা মানুষ, যাতে অত লেখাপড়া করিনি, যেটুকুন আমার বুদ্ধিতে বলে মানুষের কাছে যে আপনার তারা কী করেছে সেটা অবশ্যই দিদি, তারা অবশ্যই তাদের প্রতি একটু মনোভূতি রাখবে তাদের প্রতি কিছু, অবশ্যই চুরি করেছে তাদের প্রতি, যারা চুরি করেছে তাদের প্রতি আইন তাদের অবশ্যই শাস্তি দিচ্ছে, আর শাস্তি দেওয়া উচিত। পান্ডুয়ার মণ্ডলাইতে দাঁড়িয়েছি। পান্ডুয়া মণ্ডলাই হঠাৎ পাড়া, এই জায়গাটার নাম, হঠাৎই চলে এসেছে এখানে ঘুরতে ঘুরতে। সঙ্গে যিনি আছেন তার কথা অবশ্যই বলবো। এখানে অত্যন্ত নিবিড় একটি, প্রায় একটি জঙ্গলে পরিবেশ, আদিবাসী পাড়া, শান্ত, পাখির ডাকও সম্ভবত আপনারা পাচ্ছেন, প্রচুর গাছ, এবং এখানে আদিবাসী, এখানে ডেমোগ্রাফির মধ্যে 30% আছেন সংখ্যালঘু, এবং সংখ্যাগুরু যারা তাদের মধ্যে আছেন আদিবাসী যেমন আছেন, তেমনি শিডিউলড কাস্ট আছেন প্রচুর। এই ডেমোগ্রাফিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পান্ডুয়ার ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি ভীষণভাবে। এই মানুষটি আমজাদ হোসেন পরপর দুবার, 2011 সাল, 2016 সাল পান্ডুয়া বিধানসভা থেকে বিধানসভায় গিয়েছিলেন, এবং 2021 সালে হেরে গিয়েছিলেন। গল্পটা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু গেল না, কারণ 18.54% ভোট, 18.54% ভোট এই মানুষটির ব্যাগে, অর্থাৎ ওনার দল পেয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, চরম বাইনারির ভোট, মানে স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলার ইতিহাসে এরকম বাইনারির ভোট 2021 আগে হয়নি। সেখানে 18.54% ভোট, এবং আপনারা কিছু ফুটেজও ইতিমধ্যেই দেখেছেন। যখন কথা বলছিলাম আমি আমজাদ বাবুর সঙ্গে, আমি আমজাদ দাই বলি, আমজাদের সঙ্গে যখন কথা বলছিলাম, বাইকে বেশ কয়েকবার ওনাকে দাঁড়াতে হলো। আমি দেখলাম ফোন আসছে এসআইআর নিয়ে, অনেকেই তার ঠাকুরদা, বাবা ইত্যাদি ব্যাপার নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছেন না, সেই নিয়ে কথা বলবো। এবং ওনারা দাবি করছেন যে পান্ডুয়া এবার কিন্তু বামেদেরকে 0 থেকে 1 হতে যে সিটগুলো সাহায্য করবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পান্ডুয়া। এবার আমি আপনাদেরকে আগেও বহুবার বলেছি যে আমি রাজনৈতিক জ্যোতিষী নই, আমি সাংবাদিকতা করি, কিন্তু জ্যোতিষ চর্চা করি না। তাই পান্ডুয়া কে জিতবে, কীভাবে হারবে, রহিম নবীকে উনি হারিয়েছিলেন, রত্না দেনাগ ওনার কাছে ওনাকে হারিয়েছেন, বিখ্যাত ফুটবলার রহিম নবীকে উনি হারিয়েছিলেন। তাই আমি কোনো জ্যোতিষ চর্চা করব না, কিছু আভাস বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে পান্ডুয়ার হাওয়া ঠিক কোন দিকে বইছে, উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে। দেখুন, আমাকে জ্যাকেটটা খুলে ফেলতে হয়েছে, কারণ গরমটা একেবারে কমে গিয়েছে। বলা হয়েছিল যে এবারে নাকি রেকর্ড শীত পড়বে। এই গরমটা পড়ার কারণটা কি? ভোটের উত্তাপ, আর তো বছর পেরোলেই ভোট। আমজাদা কি বুঝছেন? পরপর 2বার, পরপর 3বার প্রতিদ্বন্দ্বিতা করলেন, পরপর 2বার জিতলেন, 1বার হারলেন, হ্যাট্রিক হলো না, জয়ের হ্যাট্রিক। এবং 72 সালের পর 77 থেকে 2016, এমনকি 2011তেও আপনারা এখানে জিতেছেন। একবার এর আগে মাত্র ন্যাশনাল কংগ্রেস জিতেছিল। এবারে
গোটা পশ্চিমবাংলাতেই হাওয়া বদলাচ্ছে, 2021-এর হাওয়া আর নেই। আর পান্ডুয়াতে দাঁড়িয়ে তো আরও হাওয়া বদলাচ্ছে। যদি বলেন যে কথা দিয়ে আপনি শুরু করলেন যে উত্তর না দক্ষিণে, হাওয়া উত্তর দক্ষিণে নয়, হাওয়া সরাসরি বাম দিকে আছে, বামপন্থার দিকে আছে, হাওয়া লাল ঝান্ডার দিকে আছে। আর আমরাও যা দিয়ে শুরু করেছেন আপনি, যে জ্যোতিষ চর্চার বিষয় নয়, একবারে যা যা ঘটনার পরম্পরা, সেই ঘটনার পরম্পরা ধরেই বামপন্থার দিকেই মানুষ 2021-এ আসতে চলেছে। এবং পান্ডুয়াতেও জয় শুধু সময়ের অপেক্ষা। তার কারণ 2021 সালে ওই বাইনারি ভোটের পরে 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা পান্ডুয়া ব্লকের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রায় 32% 33% মানুষের সমর্থন পেয়েছি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে। এই পান্ডুয়া থানা এলাকার 16টি পঞ্চায়েতের মধ্যে 3টি পঞ্চায়েতের দায়িত্ব মানুষ আমাদেরকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। বাকি এরকম কোনো পঞ্চায়েত নেই এখানে যেখানে আমরা বেশ কিছু করে আসন জিতিনি। 10টা 8টা 10টা 12টা এরকম আসন আমরা জিতেছি পঞ্চায়েতগুলোতে। পান্ডুয়া পঞ্চায়েত সমিতিতেও আমরা বিরোধী দলের আসনে আছি, ভূমিকা পালন করছি। তাও এত লুটের পঞ্চায়েত ভোট, এত লুট চুরি চামারি করেছে তৃণমূল, তারপরেও ঠিক 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পরে যেখানে যেখানে সমবায় নির্বাচন আমাদের পান্ডুয়া ব্লকের অনুষ্ঠিত হচ্ছে, আমরা পান্ডুয়া ব্লকে ইতিমধ্যেই বেশ কয়েকটি সমবায়ে আমরা নির্বাচিত হয়েছি, বোর্ডের পরিচালনার দায়িত্ব পেয়েছি। আর বহু সমবায় আমাদের বহু ডেলিগেট নির্বাচিত হয়েছে। অতএব মানুষ তার অভিজ্ঞতার নিরিখে বুঝেছে যে আসলে বাইনারি করে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করার নামে টুপি পরানো হচ্ছে। আসল বিষয় হচ্ছে মানুষ ভালো থাকতে পারে বামপন্থা থাকলে, তাই মানুষ আবার বামপন্থা লাল ঝান্ডার দিকেই ফিরছে। আর 2021 সময়ের অপেক্ষা। ক্ষুদ্রতম রাজনৈতিক দলও নির্বাচনে যাওয়ার আগে কর্মীদেরকে উৎসাহিত করার জন্য বা তাদের সাপোর্ট গ্রুপের জন্য বলে থাকেন যে আমরা জিতবো। আপনি যে বলবেন সিপিআইএম বড় দল, জাতীয় দল, আপনারা যে বলবেন তাতে তো সন্দেহের কারণ নেই, কিন্তু কেন বলছেন? মানে পঞ্চায়েতে আপনারা 32-33% ভোট পেয়েছেন, অবশ্যই মেনে নিচ্ছি, এবং আপনাদের দাবি অনুযায়ী লুটের ভোট, ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। লোকসভাতে তো আপনারা খাতা খুলতে পারলেন না। লোকসভার নির্বাচনে যা হয়েছে, এই লোকসভার নির্বাচনে সবটা তৃণমূল আর বিজেপির একটা বোঝাপড়া বাইনারির পলিটিক্স। মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে লোকসভা ভোটের পরে আবার সমবায় নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই সমবায় নির্বাচনগুলোতে আবার মানুষ আমাদের জেতাচ্ছে। মানুষ বুঝে গেছে যে এই তৃণমূল বিজেপি এরা ভাগাভাগি করে নিজেদের মধ্যে আছে, ওদিক দিয়ে হবে না, তাই মানুষ আবার পুনরায় আমাদের দিকে ফিরছে লোকসভা ভোটের পরে। এসআইআর নিয়ে আপনি খুব নিবিড়ভাবে কাজ করছেন, আমি নিজেই দেখলাম, এবং আপনাকে আমার অনুরোধ হচ্ছে অন ক্যামেরাই আমি বলছি, বাইক চালাতে চালাতে ওইভাবে আপনি ফোন ধরবেন না, একটা আশঙ্কা থেকে যায় অ্যাক্সিডেন্টের। যাই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে যেটা যে এত ফোন আসছে, মানুষের এত বিপন্নতা কিসের? দেখুন, এসআইআর নিয়ে যেটা তৈরি করা হচ্ছে, এটা একটা গোটাটা তৈরি করতে চাইছে বিজেপি আর তৃণমূল, এসআইআর নিয়ে রাজনীতি। এই এসআইআর যা হয়েছে এটা তো দেশের আইন, নির্বাচন কমিশন, সংবিধান সেই মেনেই এসআইআর হচ্ছে। প্রত্যেক বছরই ভোটার লিস্ট সংশোধন হয়, এটা নিবিড় সংশোধন। এসআইআর হয়, এবার এসআইআর হচ্ছে। কার নিরিখে হচ্ছে? দেখুন, 2002 সালের একটা তালিকা, তাহলে এটা তো নতুন নয়। 2002 সালে এই এসআইআর এই পশ্চিমবাংলাতে হয়েছে, কাকপক্ষীও টের পায়নি, এসআইআর হয়ে গেছে। আপনি কোনো পাড়ায়, কোনো গ্রামে, এই পাড়াতে জিজ্ঞেস করুন কাউকে, 2002 সালে যারা বাসিন্দা ছিলেন তাদের নাম আছে না নেই তালিকায়? প্রত্যেকের নাম আছে 2002 সালের তালিকায়। তাহলে কারোর নাম বাদ যায়নি, যারা প্রকৃত ভোটার। আর যারা মারা গেছে ভুয়া ভোটার তারা তো বাদ যাবেই। কিন্তু এই এসআইআরটাকে নিয়ে এবারে এনআরসি নেই, এনপিআর নেই, ঠিক হিন্দু মুসলমান তাবিজটাও কাজ করছে না। বিজেপি আর তৃণমূল খুব দুশ্চিন্তায়, তাই এসআইআরটাকে নিয়ে কি করে হিন্দু মুসলমান করা যায় সেই খেলা দুটো দল মিলে খেলতে লেগেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা মানুষকে পরিষ্কার করে বলছি, মানুষও অভিজ্ঞতা দিয়ে বুঝছে, যেটাতে আর পারছে না, পেরে উঠছে না, যে এই এসআইআরে যাদের নাম আছে তাদেরকে বাদ দেওয়ার কোনো জায়গাই নেই। তাদের যারা বংশধর, যার বাপ ঠাকুরদা ঠাকুমা দাদু দিদার নাম আছে, নাম থেকে যাবে, যাদের ওই কাগজ আছে দেখাবে থেকে যাবে। কিন্তু তৃণমূলের আসল দুশ্চিন্তা কোথায়? এতদিন যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, ফেক ভোটারদের ভোটগুলো দিচ্ছিল তৃণমূল, সেই জোচ্চুরির ভোটটা তৃণমূল দিতে পারবে না। এই জন্য তৃণমূলের জ্বালা হচ্ছে। আর বিজেপি দেখছে যে মানুষ ধরে ফেলেছে বিজেপিকে, আর কিছু হবে না, ওই জন্য বিজেপি জোর করে হিন্দুত্ব, গোটা দুনিয়াতে যা রোহিঙ্গা নেই এখানে নাকি শুভেন্দু খুঁজে পাচ্ছে। বিহারে বলেছিল ওরা ঘুষবাইটি, এসআইআর হয়ে গেছে, কজনকে ঘুষবাইটি পাওয়া গেছে আজ অবধি? না অমিত শাহ বলছে, না মোদি বলছে, না নির্বাচন কমিশন বলেছে। আসলে এসআইআর নিয়ে ওটা একটা খেলা। আমরা প্রথম থেকে যেটা দাবি করে এসেছি,
মানুষের পাড়ায় পাড়ায় আমাদের কর্মীরা আছে, গ্রামে গ্রামে বুথে বুথে আছে, মানুষের ফর্ম ফিল আপে সহযোগিতা করা থেকে শুরু করে যার যা কাগজপত্র প্রয়োজন তাদেরকে সব রকম সহযোগিতা আমরা করছি। এইটা হচ্ছে মূল কথা। আমাদের একটাই দাবি যে 1 নম্বর দাবি কোনো প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না, আর তার সঙ্গে 2 নম্বর দাবি হচ্ছে একটাও মৃত ভোটার, ডাবল ভোটার, শিফটেড ভোটার, ফেক ভোটারকে ভোটার তালিকায় রাখা যাবে না। এইটা আমাদের মূল দাবি। এই কাজ এসআইআরের মধ্যে দিয়ে হতে হবে। আমি কয়েকটা সিরিয়াস বিষয় একটা অ্যাড্রেস করতে চাইবো। এখানকার দেখুন, যে কোনো জায়গারই মানে একটা সমাজের মূল ভিত্তিভূমি ব্যাকবোন তো যুব সমাজ, তার ছাত্র সমাজ। এখানকার যুবকদের আমি থরলি ঘুরে বেড়াচ্ছিলাম, আমি বেশ কয়েকজনের সঙ্গে অন ক্যামেরা কথাও বলেছি, অনেকে অন ক্যামেরা কথা বলতে রাজি হলেন না। তারা জানালেন তারা ঘোর দুশ্চিন্তায় আছেন, কারণ যুব সমাজের একটা বড় অংশ তারা বাইরে চলে যাচ্ছে। তো তাদেরকে একদম মানে আমার প্রতিবেদনের মাধ্যমে, এই সাক্ষাৎকারের মাধ্যমে একটু বলুন যে যুব সমাজ এই পাণ্ডুয়া মানুষ দেখবে, তাদেরকে এখানে ফিরিয়ে আনার জন্য কি আপনাদের কোনো প্রকল্প আছে? কি করবেন? বাইরে যাচ্ছে কেন? যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে কি করে ফিরিয়ে আনবেন? কেন আনবেন? কীভাবে আনবেন? দেখুন, বাইরে যাচ্ছে মানুষ রুটি রুজির তাগিদে। দিনের শেষে আপনি হিন্দু না মুসলমান সেটা কথা নয়, দিনের শেষে ক টাকা নিয়ে ঘরে ফিরলেন, কালকের চাল ডাল তেল নুন, বুড়ো মায়ের অসুস্থ বাবার ওষুধ কিনতে পারবেন কিনা, এইটা দিনের শেষে মূল কথা। দিনের শেষে রুটি রোজগারটা, সেই রুটি রোজগারটা মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে চাইছে। আর যখন রুটি রুজিতে যেতে চাইছে তখন ভারতবর্ষের হাল তো খারাপ আছে, পশ্চিমবাংলার হাল আরও খারাপ আছে। পশ্চিমবাংলাতে এখন ক্ষেত মজুররা মাঠে কদিন কাজের পর যখন কাজ পায় না, তাদেরকে ধান রোয়ার কাজ করতে যেতে হচ্ছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। ম্যানুয়াল লেবার বন্ধ হয়ে যাওয়ার জন্য একদম 100 দিনের কাজটা বন্ধ হয়ে গেছে বলে 4 বছর ধরে পশ্চিমবাংলায় 100 দিনের কাজ বন্ধ। আর দুটো দল মিলে চালাকি করছে, তৃণমূল আর বিজেপি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো আরো অনেক বিষয়ের মতো একদম এক্ষেত্রেও একদম মানে উনি এই মামলা লড়েছেন, রায় দিলেন আদালত। এখন কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের পরে? আজ পর্যন্ত দুটো সরকারেরই কোনো সদিচ্ছা নেই। এখনো পর্যন্ত আমরা ডেপুটেশন দিয়েছি ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে, তার মধ্য দিয়ে আমরা ডিএম, আমরা একবারে সরকারি দপ্তরে জানিয়েছি। এখন বলছে যে কেওয়াইসি জমা হবে জব কার্ডের, সেইগুলো একবারে প্রি প্রাইমারি স্টেজে আছে পঞ্চায়েতগুলোতে, তার কাজ টুকটাক শুরু হচ্ছে কেওয়াইসি জমা নেওয়ার। সেইটা আমরা বলেছি একবারে ওটাকেও যাতে সবটা দুর্নীতি মুক্তভাবে সততার সঙ্গে ঠিকভাবে হয়, কোনো গরিব মানুষ জব হোল্ডার যাতে বাদ না যায়, 100 দিনের কার্ডের জব হোল্ডার, সেটা দেখতে হবে। আর নতুন করে বহু পরিবার যারা জব কার্ডের আওতাভুক্ত নয়, গয়ে গতরে খাটে, তাদেরকে এই জব কার্ড দিতে হবে। দেওয়ার মধ্য দিয়ে যদি এদের কাজটা চালু হয় তাহলে এই অংশের পরিযায়ী শ্রমিকটা আটকাতে পারে। আর আমাদের শিক্ষিত, আধা শিক্ষিত, স্কিল্ড, আধা স্কিল্ড এই যে লেবাররা, এদের তো কর্মক্ষেত্র তৈরি করতে হয়। এমনি তো বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট স্লোগান দেয়নি যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। এই অংশের ছেলেমেয়েদের রুটি রোজগারের ব্যবস্থা করার জন্য আরও কলকারখানা তৈরি হওয়ার দরকার ছিল, সেইটা করেনি। তাই এটা পারে কারা? এরা বামপন্থীরা পারে। মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝছে যে লাল ঝান্ডার সরকারটা যদি ফেরানো যায়, গাঁয়ের গরিব ক্ষেতমজুর থেকে শিক্ষিত, আধা শিক্ষিত, স্কিল, নন স্কিল সবার ভাববে, সব রকমের কাজের ব্যবস্থা হবে, তাদের রুটি রোজগারের ব্যবস্থা হবে, তার গ্যারান্টি নিশ্চিত। তাই লাল ঝান্ডা ফিরলে এদের হালও ফিরবে। এবার আমি আপনাকে একটা অন্য কথা বলি। বলুন। নরেন্দ্র মোদী স্পেসিফিক্যালি পিএম মোদির কথা বলছি। অনেক অসাম্প্রদায়িক, অনেক সেকুলার মানুষ তারা পিএম মোদিকে তার ইন্ডাস্ট্রিয়াল পলিসির জন্য সমর্থন করেন। সেক্ষেত্রে আপনারা কি বিকল্প দেখেন? বিজেপি ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে অনেকে ফলো করতে পারে। সেক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া, মেক ইন গুজরাট, আজকে যদি পশ্চিমবাংলার ক্ষমতা বিজেপি পায় তাহলে তো তারাও নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসির কথা বলবেন, নতুন শিল্প স্থাপনের কথা বলবেন। আপনাদের পক্ষ থেকে ভিন্ন কি করবেন আপনারা? বলেছিলেন বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে এই নরেন্দ্র মোদী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, উনি 12 বছর হয়ে গেল। 12 দুগুণে 24 কোটি বেকারকে চাকরি দিয়েছেন? কোন ক্ষেত্রটাতে নতুন করে চাকরি হয়েছে? যা আমাদের দেশের সম্পদ ছিল, আমাদের রেল, বিমা সব বেসরকারিকরণ, লিজ হচ্ছে, সেগুলো আম্বানি আদানিদেরকে লিজ দিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনি রেলে যাবেন, টিকিট কাটতে দেখবেন আর ছোট জানালা দিয়ে, ওই জাল দিয়ে ঘেরা জানালা দিয়ে টিকিট কাটতে হয় না, বাইরে মেশিন লাগানো আছে, পয়সা দেবেন, টিকিট দিয়ে দিচ্ছে একটা কিয়স্ক আছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে এগোবেই। তো সেই কিয়স্কটাতে যে ছেলেটা আপনাকে টিকিটটা দিচ্ছে ও কিন্তু রেলে চাকরি পায়নি, ওটা আম্বানিরা লিজ পেয়েছে। ওই ছেলেটাকে 6,000 টাকা মাসে আম্বানি দিয়ে দেবে, দিয়ে মূল টাকাটা আম্বানি ঘরে নিয়ে যাবে। এই মেক ইন ইন্ডিয়া দিয়েছে ভারতবর্ষে, টুপি পরিয়েছে নরেন্দ্র মোদী।
এরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আজ অবধি যত বেকারিত্বের সংখ্যা এই মুহূর্তে আমাদের দেশে, সেটা আগে কখনো ছিল না, এই মোদির আমলে হয়েছে। তাই নরেন্দ্র মোদী এরা বেকার সমস্যার সমাধান করতে পারে না, আমরাই পারবো। আরেকটা ব্যর্থতার কথা বলি, এই জেলা রাস্তার উল্টো দিক দিয়ে যদি আমি এখান থেকে কলকাতার দিকে যাই তাহলে সিঙ্গুর, এখান থেকে ঢিলছোড়া আমি বলবো না, কিন্তু সামান্য দূরত্ব। সিঙ্গুর করতে পারেননি, মোদি গুজরাটে করে দেখিয়েছেন, একই প্রকল্প। মানুষ আপনাদের উপর আস্থা রাখবেন কেন? সিঙ্গুর আমরা করতে পারিনি না, আমাদের করতে দেওয়া হয়নি, এটা পশ্চিমবাংলার মানুষ সচক্ষে দেখেছেন। এটা ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমরা বারবার বলি 2011 সালে একা তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে ছিল না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছত্রধর মাহাতো থেকে কিষাণজি থেকে রাজনাথ সিং বিজেপিরাও ছিল। সিঙ্গুরের ওই মমতার ধর্ণা মঞ্চে বিজেপির এখন যিনি হয়েছেন প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী, ওই আপনার রাজনাথ সিং, তিনিও সেদিন ওই ধর্ণা মঞ্চে ছিলেন। এই বিজেপি তৃণমূলরা মিলে টাটাকে আটকে ছিল সিঙ্গুরে। এরা স্বপ্ন ভঙ্গ করেছে পশ্চিমবাংলার যুব সম্প্রদায়ের। আর সেই যুব সম্প্রদায়ের যে ভবিষ্যৎ আমরাই পারবো। আমরা নিজেদের বুকের রক্ত দিয়ে বক্রেশ্বর গড়তে পেরেছিলাম, আমরা হলদিয়া করতে পেরেছিলাম, সল্টলেক ইলেকট্রনিক সিটি করতে পেরেছিলাম, রাজারহাট করতে পেরেছিলাম। আমরাই পারবো, এটা পশ্চিমবাংলার যুব সম্প্রদায়ও নিজেদের অভিজ্ঞতা দিয়ে বুঝছে। এখানে মাইক্রো ফিন্যান্স একটা খুব বড় সমস্যা। আমি এই আদিবাসী অঞ্চলে অনেক ভদ্রমহিলা, অনেক ভদ্র লোকের সঙ্গে কথা বলছিলাম, এমনকি অল্প বয়সী ছেলেদের সঙ্গে কথা বলছিলাম। বহু দরজায় তালা দেখলাম, বহু দরজায় তালা দেখলাম। আমি সেই দরজাগুলো নিরাপত্তার খাতিরেই দেখাতে পারবো না, নাহলে আমার দেখাতে ইচ্ছে করছিল মানুষকে। মাইক্রো ফিন্যান্সের সমস্যাটা ঠিক কী? তো মাইক্রো ফিন্যান্সের সমস্যাটাও হচ্ছে এই সমস্যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। গরিব মানুষের হাতে কাজ নেই। গরিব মানুষ আগে যে সরকার, এই বামফ্রন্ট সরকারের আমলেই হয়েছিল, খুব সুচারুভাবে, খুব সুন্দর করে পরিকল্পনা করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছিল। অঞ্চলে অঞ্চলে কি মানে আপনার একটা বুথ ভিত্তিক 4-5টা করে স্বনির্ভর গোষ্ঠী ছিল। সেই স্বনির্ভর গোষ্ঠীতে সহজ শর্তে তাদের লোন দেওয়া, গ্রামীণ মহিলারা ছিল, পুরুষরা ছিল, তারা লোন পেত, সেই লোনকে কাজে লাগিয়ে নিজেরা নানা রকম কাজে লাগাতো, তার মধ্যে দিয়ে লোন শোধ করতো, আবার লোন নিত। একটা গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়েছিল। আর এই সরকার, তারা এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে শুকিয়ে দেওয়ার দায়ে তারা সহজে এখানে লোন না পাওয়ার দরুন সহজে লোন পেয়ে যাচ্ছে অন্য মাইক্রো ফিন্যান্সের কাছে, নিজেদের ভোটার কার্ড, আধার কার্ডের কাগজ জমা হয়। হ্যাঁ, কিন্তু এই লোনটা নেওয়ার পরে তারা যখন বাস্তবের মাটিতে পড়ছে, এই লোন শোধ করতে গিয়ে দেখা যাচ্ছে সারা বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাব করলে 30, 32, 34% ইন্টারেস্ট। একদিকে কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ, রোজগার নেই, তার সাথে এই লোনের এরকম ইন্টারেস্ট, সুদ, চড়া হার, এইটা না মেটাতে পারছে না। আর এই কোম্পানিগুলো আপনার, এরা যে ঋণ খেলাপি হয়েছে তার জন্য কোনো আইনি নোটিশ না পাঠিয়ে এদের বাড়িতে বাউন্সার পাঠিয়ে দিচ্ছে, এদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই ভয়ে বেচারারা বাড়ি ছেড়ে পালাচ্ছে, এই ছেড়ে পালাচ্ছে। একদমই এই কথাই আমাকে অনেকে বললেন। এই কারণে এটা সামগ্রিক। আমরা পাশে দাঁড়াবো, গ্রামীণ যে সমবায় ব্যবস্থা আমাদের, সেই সমবায় ব্যবস্থাকে আমরা আরও মজবুত করবো। ওটা কোনো লুঠে রাখা হবে। শাসক দলের পক্ষ থেকে তো দাবি করা হচ্ছে, আমি সে কথাও অনেকের মুখে শুনলাম, কয়েকজন ভদ্রলোক আমার ক্যামেরাতেও মুখ খুললেন, যে গরিব মানুষের এই লোন শোধের জন্য শাসক দলের পক্ষ থেকে নাকি নানা রকম স্কিম হবে। কী স্কিম তারা স্পেসিফিক্যালি বলতে পারলেন না। কোনো স্কিমের কথা আপনি বলতে পারেন? জানেন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেছিলেন 100 দিনের কাজের বিকল্প চালু করবেন, 50 দিন কাজ দেবেন। আজ অবধি 50টা লোক 5 দিন কাজ পেয়েছে ওই প্রকল্পে। উনি বলেছিলেন কর্মশ্রী প্রকল্প চালু করবেন, তার কি অবস্থা? উনি বলেছিলেন পরিযায়ী শ্রমিকরা এখানে চলে আসবে, 5,000 টাকা করে মাসে দেবেন, তারা ওখানে মাসে 20,000 টাকা রোজগার ছেড়ে দিয়ে 5,000 টাকা ওনার দান নিয়ে বাঁচতে আসবে। ঠিক যে হাল করছেন 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, আমরা লক্ষ্মীর ভাণ্ডার 1,000 টাকা নয় 6,000 টাকা দাবি করছি। লক্ষ্মী ভাণ্ডারের বিরুদ্ধে নই আমরা, লক্ষ্মী ভাণ্ডার 6,000 টাকা দিতে হবে। ওটা কোনো সরকারের, ওটা সরকারের টাকা, মানে সব জনগণের টাকা, কোনো দলের টাকা নয়। যদিও প্রায় অসম্ভব, কিন্তু ধরে নিন, হ্যাঁ, সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট বা জোট যাই হোক না কেন, কোনোভাবে সরকার পরিচালনা করার দায়িত্ব পেলেন, 6,000 টাকা দেবেন। অবশ্যই আপনারা 6,000 টাকা দেবেন? অবশ্যই। 100 দিনের কাজ এরকম বলা হয়েছিল আমাদেরকে, নিয়ে বলছেন 6,000 একদম আমাদের বলা হয়েছিল যে 100 দিনের কাজ আপনারা যে বলছেন এটা কি করবেন। 2004 সালে সুযোগ পেয়েছিলাম, আমরা দিল্লিতে গিয়েছিলাম, দিল্লিতে গিয়ে কংগ্রেসকে সমর্থন করে বিজেপিকে আটকেছিলাম। প্রথম ইউপিএ গভর্নমেন্ট তৈরি হয়েছিল, বলছেন একদম প্রথম ইউপিএ গভর্নমেন্ট তৈরি হয়েছিল, প্রথম ইউপিএ গভর্নমেন্ট। 6,000 টাকার ব্যাপারে আপনি একদম এটাই আমাদের দাবি, আমাদের এটাই দাবি যে 6,000 টাকা শুধু তাদের নয়, এই যত গ্রামীণ শ্রমজীবী মানুষ আছে যারা গায়ে গতরে খেটে খায়, 60 বছর বয়স হয়ে গেলে তাদের মাসে 1,000 টাকা ভাতা। 1,000 টাকায় কী হয়? আমরা বলেছি এদের মাসিক ন্যূনতম 6,000 টাকা পেনশন দিতে হবে, এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এটাও আমাদের দাবি। মানুষ আমাদেরকে দায়িত্ব দিলে আমরা সেইভাবেই পরিচালনার জায়গায় আমরা সেটাই করব। আপনি একদম শুরুতে
আমরা শেষের দিকে এগিয়ে আসি। আপনি একদম শুরুতে বলেছিলেন খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে হবে, তার কারণ কিন্তু আমার দর্শক তাদের কাছে আমরা দায়বদ্ধ। অবশ্যই এই প্রতিবেদন তারা দেখবেন, তারা কেউ বিশ্বাস করবেন এবং কেউ হয়তো আশায় বুক বাঁধবেন, কেউ আশঙ্কা করবেন, কিন্তু দায়িত্ব নিয়ে আমাদের কথা বলতে হবে। আপনি বলেন জয় শুধু সময়ের অপেক্ষা। আমি ডেমোগ্রাফি ওয়াইজ একটু জিজ্ঞেস করি, এখানে বিজেপির তো একটা প্রভাব রয়েছে, এসসি কমিউনিটির মধ্যে একটা প্রভাব রয়েছে, এসটি কমিউনিটির মধ্যে সামান্য হলেও প্রভাব রয়েছে, এবং যারা, আমি যদি এই ভেদাভেদে বিশ্বাসী নই, কিন্তু তথাকথিতভাবে যারা বর্ণহিন্দু, একদম জেনারেল কাস্ট, তাদের মধ্যে একটা প্রভাব রয়েছে। সংখ্যালঘুদের মধ্যে মুসলিমদের মধ্যে একটা প্রভাব রয়েছে তৃণমূল কংগ্রেসের। আপনারা ঠিক কোন অঙ্কে বলছেন? ভোট তো একটা অঙ্ক, বিজ্ঞান, কীভাবে জিতবেন, কোন দায়িত্ব, কোন অঙ্কের জায়গা থেকে বলছেন? দেখুন, বিজেপির প্রভাব কোনো মানুষের মধ্যে, বিজেপির প্রভাব আমাদের এখানে নেই। বিজেপির যেটা বিষয়, বিজেপি যে স্লোগান চালু করেছিল আগে রাম পরে বাম, এই স্লোগান দিয়ে তারা মানুষের মাথা খেতে চেয়েছিল যে সিপিএম লাল ঝান্ডা এরা পারবে না, এরা এখন কোনো ক্ষমতাই নেই, তৃণমূলকে যদি আটকাতে হয় দিল্লিতে বিজেপি ক্ষমতায় আছে, তাই দিয়ে পারা যাবে। কিন্তু মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে দেখলো 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বড় ইঁদুর, মেজ ইঁদুর, ছোট ইঁদুরেরা যারা ভেবেছিল বিজেপি জিতবে, সব তৃণমূলের নৌকা ছেড়ে পালিয়েছিল বিজেপিতে। যেই বিজেপি হেরে গেল, ওই তৃণমূলের নেতারাই আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরত এলো। এই ঠিক যেমন দেখছেন এখন তৃণমূলের যত জোর জোচ্চর নেতারা জেলে ছিল, এই বিধানসভা ভোটের আগে সবাইকে জেল থেকে বের করে দেওয়া হলো। লাস্ট পার্থ চ্যাটার্জি বাকি ছিল, তাকেও ছেড়ে দেওয়া হলো। পার্থ চ্যাটার্জি বলেছেন দুর্নীতি কোনো ইস্যু নয়। দুর্নীতি ইস্যু এখানে? অবশ্যই ইস্যু, দুর্নীতি কোনো ইস্যু নয়। গরিব মানুষের 100 দিনের কাজ 4 বছর ধরে বন্ধ কেন? তৃণমূলের চোরজোচ্চররা মেরে খেয়েছে, গরিব মানুষের রেশনের মাল মেরে খেয়েছে, ওদের খাদ্যমন্ত্রী জেলে থাকে, ওদের শিক্ষামন্ত্রী জেলে থাকে। দুর্নীতি অন্যতম একটা বড় ইস্যু গ্রামীণ বাংলাতে। না, দর্শক জানতে চাইবেন যে প্রসঙ্গে ছিলাম আমরা, কোন অঙ্কে বলছেন যে আপনারা? যে আমরা যে প্রশ্নে ছিলাম, যে বিজেপির এটা কোনো বিজেপির নিজস্ব প্রভাব নেই। বিজেপি এই হাওয়াটা তৈরি করে তার দিকে মানুষকে টেনেছিল, কিন্তু মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে দেখলো যে যা বিজেপি তাই তৃণমূল। একই লোকেরা কখনো ঝেড়ে খাওয়ার জন্য বিজেপিতে থাকে, কখনো ঝেড়ে খাওয়ার জন্য তৃণমূলে থাকে। আর আমরা আমাদের যে করে কমে খাওয়া 100 দিনের কাজ, আমাদের কৃষকের ফসলের দাম, আমাদের কৃষকের সারে বীজে ভর্তুকি, আমাদের ট্রাক্টর খরচে ভর্তুকি, আমাদের ডিপ টিউবওয়েলের জল করে ভর্তুকি, এসবের কি হবে? আমাদের বাড়ির লেখাপড়া জানা, কম জানা, বেশি জানা ছেলে মেয়ে, তাদের কাজ বাজের ব্যবস্থা, তাদের চাকরির ব্যবস্থা, এগুলোর কি হবে? এইটা যখন মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে মিলাচ্ছে যে রুটি রুজির জায়গাতে তৃণমূল বিজেপি এই দুটো দলই আমার সাথে নেই, তখন তারা বুঝেছে যে এই রুটি রুজির জন্য লাল ঝান্ডাই আমার সাথে থাকবে। তাই তারা আবার লাল ঝান্ডার প্রতি আস্থা রাখছে, এদিকেই ফিরছে, আর এটা দিয়েই তারা 21-এ লাল ঝান্ডাকেই জেতাবে। মানে এরকমটা যদি আমি সামারাইজ করার চেষ্টা করি আমজাদবাবু, যে তৃণমূলের তাস হচ্ছেন সংখ্যালঘুরা, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু আমি একদম মাটি মানুষের কথা বলছি, ওনাদের কথা অনুযায়ী। মাটি মাফিয়া হয়ে গেছে, ওটার মানুষ নেই। এনিওয়ে, তৃণমূলের তাস হচ্ছে সংখ্যালঘুরা, বিজেপির তাস হচ্ছে সংখ্যাগুরুরা, এবং আপনাদের তাস হচ্ছে যারা আমি মনে করি ভারতবর্ষের সত্যিকারের সংখ্যাগুরু, অর্থাৎ শ্রমজীবী মানুষ, গরিব মানুষ। তাদের মধ্যে কতটা প্রভাব বিস্তার করতে পেরেছেন? দেখুন, সংখ্যালঘু, সংখ্যাগুরু এসব নিয়ে তৃণমূল আর বিজেপি যারা ভাবছে এসব ডেমোগ্রাফি নিয়ে, আসলে তারা সংখ্যালঘু, যেটা আপনি বললেন, তারা সংখ্যালঘু, তারা একটা নির্দিষ্ট অংশে আছে। আর আমরা লাল ঝান্ডাওয়ালারা হচ্ছি সংখ্যাগুরু, বেশিরভাগ মানুষ আমাদের পক্ষে। কারণ আজও ভারতবর্ষের 100টার মধ্যে 70টা মানুষ দুবেলা ঠিক করে খেতে পায় না। আর সেই গরিব মানুষ, সে গোটা ভারতের হোক আর গোটা বাংলার, তাদের হয়ে লড়াইটা লড়ছে লাল ঝান্ডায় রাস্তাতে। তাই জন্য এই 70% মানুষের প্রতিনিধিত্ব করছি আমরা, আর তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝছে যে এই রুটি রুজির লড়াইটা লাল ঝান্ডা ছাড়া কেউ করছে না, তাই তারা লাল ঝান্ডার সঙ্গেই থাকবে। তারা তৃণমূল বিজেপির ওই যে হিন্দু মুসলমান যা তত্ত্ব, কি ওদের যে ডেমোগ্রাফি, যার ভাবনা, যা দিয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করছে ওরা, সেসব এই নির্বাচনে আর খাটবে না। হিন্দু মুসলমানের তাবিজ শেষ হয়ে গেছে, ও তাবিজে আর কাজ হবে না। এখন লাল ঝান্ডার যা তাবিজ, রুটি রুজি, সেই রুটি রুজির জায়গাতে দাঁড়িয়েই ভোট করতে হবে। দেখছেন না, এতদিন রোহিঙ্গা বলে চেল্লাচ্ছিল, গতকাল শুভেন্দু অধিকারীকেও পরিযায়ী শ্রমিক বলতে হচ্ছে, বামপন্থীদের কথা বলতে হচ্ছে তাদেরকেও। অতএব বামপন্থাই ভবিষ্যৎ, আর বামপন্থাই ফিরবে 21-এ। আমার একেবারে শেষ প্রশ্ন, এতটা দায়িত্ব নিয়ে আপনি বলছেন, এই জায়গায় দাঁড়িয়ে পান্ডুয়ায় আপনি জেতার কথা বলছেন, যদি পান্ডুয়ায় জেতেন, পান্ডুয়ার একদম খুব স্পেসিফিক্যালি ধরে নিন, কিছুক্ষণের জন্য ধরে নিন পান্ডুয়ার বিধায়কের নাম হচ্ছে আমজাদ হোসেন,
সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যা ঠিক করবে আর আমি তারপরে দল যা ঠিক আমি করবে, আমি সেই বলছি অনুযায়ী ধরে নিন হ্যাঁ। কিছুক্ষণের জন্য যে ধরে নিন। বামপন্থীদের পক্ষে লাল ঝান্ডার আচ্ছা MLA এমএলএ বামপন্থীদের পক্ষে লাল ঝান্ডার একজন জনপ্রতিনিধি এখান থেকে নির্বাচিত হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থী জনপ্রতিনিধির কি বার্তা থাকবে স্পেসিফিক্যালি পান্ডুয়ার মানুষের জন্য? আমি কিন্তু রাজ্য স্তরের কথা বলবো না, একদম পান্ডুয়ার মানুষের জন্য। পান্ডুয়ার মানুষের জন্য যা প্রথম তার কথা থাকবে যে পান্ডুয়ার যে গরিব মানুষ তাদের 100 দিনের কাজ যে দ্রুত চালু করা, এইটা যিনি বর্তমানে পান্ডুয়ার MLA আছেন বা যিনি হুগলি লোকসভার ভেতরে পড়ে পান্ডুয়া, সেই হুগলি লোকসভার MP আছেন, একদিনের তরেও এনারা কেউ বিধানসভায় 100 দিনের কাজ নিয়ে কথা বলেননি, কেউ লোকসভায় বলেননি। প্রথম আমাদের লাল ঝান্ডার MLA এখান থেকে নির্বাচিত হওয়ার পর গিয়ে প্রথম গরিব মানুষের 100 দিনের কাজ বলবে। 2 নম্বর বলবে শিক্ষিত আধা শিক্ষিত যা কিছু সরকারি চাকরি মেধার ভিত্তিতে ব্যবস্থা করতে হবে, আর নতুন করে কর্মসংস্থান তৈরি করতে হবে, নতুন কলকারখানার মধ্য দিয়ে এই মানুষরা যাতে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে না যায়, আমার রাজ্যেই কাজ পেতে পারে, তার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত কাজ তার ব্যবস্থা করতে হবে। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের পান্ডুয়ার দীর্ঘদিনের দাবি, এটা দীর্ঘদিনের দাবি। পান্ডুয়ায় যিনি বর্তমানে MLA আছেন উনি মন্ত্রীও ছিলেন, কেন চলে গেছে সব ওরা জানবে, মন্ত্রী তন্ত্রিত্ব তো সে যাই হোক, উনি এসে বলেছিলেন ওনার 5 কালের মেয়াদ শেষ হয়ে গেল। এ মানুষ নির্বাচিত করে যখন আমায় পাঠিয়েছিলেন পান্ডুয়া বিধানসভার পক্ষে, তখন চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, অন ক্যামেরা বলছি। বিধানসভায় মেনশন দিয়েছিলাম, উনি ডেকে আমার সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন যে না এটা ঠিকই, এটা হওয়া উচিত। আমাদের পান্ডুয়া হসপিটালের যা বেড অকুপেন্সি রেট, গ্রামীণ হসপিটাল, এই গ্রামীণ হাসপাতালের বেড অকুপেন্সি রেট অনুযায়ী এটা স্টেট জেনারেল হাসপাতাল যে কোনো মুহূর্তে হওয়া উচিত, করা যায়, তার যা যা প্যারামিটার আছে সবগুলোকে সে ফুলফিল করে। কিন্তু বর্তমান MLA মন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন প্রথমে এসেই যে এটা স্যাংশন হয়ে গেছে, তার 5 বছরের মেয়াদকাল শেষ হয়ে গেল, আবার ভোট চলে এলো, আজ অবধি কিন্তু 1 ইঞ্চি কাজও জানা গেল না কি স্যাংশন হয়েছে, কি কাজ হয়েছে। এটা আমাদের অন্যতম দাবি, পান্ডুয়া হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে পরিণত করতে হবে, এটা করতে হবে। আর আমাদের ইয়াং জেনারেশনের পান্ডুয়ার জন্য একটা অন্যতম দাবি ছিল আমাদের, পাইকা প্রকল্প ছিল একটা, সেই পাইকা প্রকল্পে আমাদের সেই সময়ে দাঁড়িয়ে আমরা বিধানসভায় দাবি করেছিলাম, আমি মেনশনও দিয়েছিলাম যে আমাদের পান্ডুয়াতে একটা সরকারিভাবে পান্ডুয়া ব্লকের একটা একাডেমি তৈরি করা হোক, যার মধ্য দিয়ে আমাদের গ্রামীণ বাংলায় আমাদের পান্ডুয়া ব্লকে অনেক ভালো ভালো গরিব মানুষ হোক, মধ্যবিত্ত হোক, তাদের পরিবারের ছেলেমেয়েরা আছে যাদের এই দক্ষতা আছে খেলার জগতে, যারা এখান থেকেই রহিম নবী আপনার ভারতবর্ষের ক্যাপ্টেন হয়েছে সে, তো এই মেধা আমাদের পান্ডুয়াতে আছে, তো সেই তাদেরকে যাতে তুলে আনতে পারা যায়, কিন্তু সেটাও এই রাজ্য সরকার আজ অবধি গ্রহণ করেননি, সেটা কিছু করলেন না। তো তাহলে যুবকদের একদিকে কর্মসংস্থান, একদিকে যুবকদের মধ্যে যা কিছু মেধা শক্তি আছে তার সবটাকে তুলে আনার যে সরকারি ব্যবস্থা, সেটা নিয়েও আমাদের লড়াই থাকবে। শূন্যের মধ্যে অসীম সম্ভাবনা এবং শূন্য থেকে একে যাওয়ার যে গুণগত এবং পরিমাণগত পরিবর্তন, সেটা কি পান্ডুয়া থেকেই CPIM বা বামপন্থীদের শুরু হবে? সময় বলবে। আমরা কথা বললাম আমজাদ হোসেনের সঙ্গে, হ্যাট্রিক করতে পারেননি, একটা বল মিস হয়েছে, পরের বলে আবার উইকেট পাবেন কিনা, অথবা 6-এর হ্যাট্রিক আমি যদি বলি 6 মারতে পারবেন কিনা, সময় বলবে। এরকম আরও এক্সক্লুসিভ এবং বস্তুনিষ্ঠ যুক্তিসঙ্গত প্রতিবেদনের জন্য আপনার চোখ অবশ্যই থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। এবং আপনাদের জন্য আরেকটি ঘোষণা, খুব তাড়াতাড়ি আরেকটি এক্সক্লুসিভ পডকাস্ট চ্যানেল আসতে চলেছে। হোস্ট আমি, গেস্ট আপনিও, সঙ্গে থাকুন।